नमस्कार प्रिय दर्शक श्रोता मंडली समाचार त्रिपुरा चैनल पक्ष থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। মাঝখানে মাঝে মাঝে বিরতি যাচ্ছে কারণ প্রেশার বেশি হয়ে গেছে, মানে পেশেন্ট এত বেশি দেখতে হচ্ছে যে আমি ভিডিও করার সময় পাচ্ছি না, এমন অবস্থা। গ্রীষ্মকালে সাধারণত রোগীর সংখ্যা বাড়ে কারণ এই সময় রোগ ব্যাধি বেশি, তো সেটার জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের। যাই হোক, তার মধ্যেও চেষ্টা করব আপনাদের সুযোগ পেলেই কিছু না কিছু অবশ্যই শেখাবো। ধৈর্য ধরে থাকবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে দেখবেন প্রত্যেকদিন এরকম ভিডিও পাবেন এবং সেটা আপনার খুব কাজে লাগবে। আসুন, আজকে মুখ্যত আমি কিডনি নিয়ে আলোচনা করব, কিডনির রোগ নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে কিডনিতে যে সমস্ত রোগ হয়ে থাকে তার মধ্যে কিডনি স্টোন রয়েছে, কিডনি ফেলিওর রয়েছে, এই সমস্ত বেশি। কিডনি হচ্ছে মানুষের মানবদেহে একটা ভীষণ প্রয়োজনীয় একটা ফিল্টারিং মেশিন, যেটা সমস্ত শরীরের সমস্ত দূষিত পদার্থকে ছেঁকে ভালো জিনিসটাকে রাখে আর বর্জ্য পদার্থটাকে বের করে দেয়। তো এই ছাঁকনিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানবদেহকে টিকে রাখা মুশকিল। বিষাক্ত জিনিসে দেহ ভরে যাবে, ব্লাড নষ্ট হয়ে যাবে এবং তখন মানুষের একেবারে সোজা মৃত্যু ছাড়া কোনো রাস্তা থাকে না। এটার জন্যে কিডনি একটা মারাত্মক ব্যাপার। এই জন্য ঈশ্বর আমাদের দুটো করে কিডনি দিয়েছেন, যাতে একটা নষ্ট হলেও যাতে আরেকটা থাকে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, দুটো দিলে কি হবে? ওই দেখুন, মানুষের দুটো চোখ আছে, কিডনিও দুটো, কান দুটো, সমস্ত কিছু, তারপরেও তো মানুষের রোগ ব্যাধি হয় এবং এইগুলো নিয়ে মানুষ বেশ সমস্যায় পড়ে। সেটা চোখই হোক, কানই হোক আর কিডনি হোক, দুটো দুটো করে দিয়েছেন। প্লেনে যেরকম দুটো করে ইঞ্জিন, একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে যাতে নামা যায়, সব ব্যবস্থা আছে, তারপরেও মানুষের মৃত্যু হয়। দেখেছেন তো? আসুন, আমি আলোচনা করছি একটা ওষুধ নিয়ে আলোচনা করব, খুব মূল্যবান ওষুধ, কিন্তু ওষুধটার সম্পর্কে বিস্তারিত জানা আপনাদের দরকার। অনেকেই বুঝেন না, কিছু কিছু বুঝেন, আর কিছু কিছু বোঝা থেকেই শুরু করে দেন চিকিৎসা। এই চিকিৎসাটা মারাত্মকও হতে পারে, কারণ হোমিও ওষুধগুলো একদম অবহেলা করার মতো নয়, একেবারে সাধারণ ভাববেন না। যদিও একদম সাধারণভাবেই সহজ বেশভূষায় হোমিও ওষুধ থাকে, কিন্তু সেটা যে কত মারাত্মক সেটা বুঝতে পারবেন না। সুতরাং যারা ডাক্তার তারা জানেন, প্রত্যেকটা ওষুধ সম্পর্কে যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে প্রত্যেকটা ওষুধের কীরকম কার্যকারিতা এবং সেটার অপব্যবহারও মানুষের জীবনে অনেক ক্ষতির কারণ হতে পারে। আর সেটার জন্য আমি বলবো যে ওষুধগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত, একটু ডিপ তার ডেফিনিশন সেটা দেওয়ার চেষ্টা করছি। আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো সেটা ডিপ ডেফিনিশনটা আপনার ভালো করে বুঝবেন, তারপরে বুঝতে পারবেন যে এটা আপনার জন্য প্রয়োজনীয় কিনা, বা ডাক্তাররা বুঝবেন এটা আপনাকে দেওয়া যেতে পারে কিনা। আসুন, কিডনি নিয়ে কথা বলছিলাম। নেফ্রাইটিস একটা রোগ, জানেন তো? একই ব্যাপার, ওই যে কিডনি এগুলো নষ্ট হয়ে গেলে এই বিভিন্ন রকমের রোগ ব্যাধি সৃষ্টি হয়। কিডনিতে স্টোনও একটা কমন ব্যাপার। তারপরে হচ্ছে ক্রিয়েটিন বেড়ে যাওয়া, জানেন তো? ব্লাডে ক্রিয়েটিন যখন বেড়ে যায় তখন বোঝা যায় যে কিডনির কার্যক্ষমতাটা একদম নষ্ট হয়ে গেছে। নর্মাল 1 থেকে শুরু করে ওপরে যদি 6, 7, 8, 9, 10 এরকম ওপরে বেড়ে যায়, তখন আর জানবেন যে কিডনি শেষ। এই অবস্থাতে ডায়ালিসিস লাগে, রক্তটাকে পরিশুদ্ধ করার জন্য মেশিনের দ্বারা আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়, কিন্তু এটাও সমাধান নয়। ডায়ালিসিসে গেলেও খুব বেশি দিন মানুষ বাঁচতে পারে না, কিছুদিন পরেই সব কিছু শেষ। অর্থাৎ কিডনি শেষ আপনি শেষ। অপ্রিয় হলেও জানতে তো হবেই, উপায় নেই, চরম সত্যিটাকে জানা দরকার। তো জেনে নিলেন। এখন আমি বলি যে হোমিওপ্যাথিতে এই কিডনি স্টোন বলুন বা কিডনি ফেলিওর বলুন, এসবের কি কি ওষুধ রয়েছে। ওষুধ আছে, কিন্তু একটা জানবেন, কিডনি স্টোনের ওষুধ আলাদা, কিডনি ফেলিওরের ওষুধ আলাদা আছে, সব কিছুই। এবং আমি বলবো যে 50% কিডনির রোগ ব্যাধিকে হোমিওপ্যাথি ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে। যেমন ক্রিয়েটিন কমানো, ক্রিয়েটিন বেড়ে গেছে, ক্রিয়েটিন কমানোরও ওষুধ আছে, বেশ কন্টিনিউ খেতে হবে। তবে বেশি বেড়ে গেলে তো মুশকিল। বেশি বেড়ে গেলে নানা রকম অন্যান্য অনেক ব্যাপার থাকতে পারে, পটাশিয়াম বেড়ে যেতে পারে, এটা বেড়ে যেতে পারে, ইউরিক অ্যাসিড বাড়তে পারে। এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা বড় মারাত্মক ব্যাপার। এগুলোকে আপনাদের শুধু যে হোমিওপ্যাথি দিয়ে এটার উপরে ভরসা করে থাকা যায় তা কিন্তু নয়। সেক্ষেত্রে নেফ্রোলজিস্ট কাউকে দেখানো দরকার, এবং আছে, খুব ভালো চিকিৎসা আছে। আমি অনেক পেশেন্টকে দিয়েছি যারা সুস্থ আছেন। সে যাই হোক,
আমাদের হোমিওপ্যাথিতে কিডনি স্টোনের জন্য কি কি ওষুধ রয়েছে সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আর যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটাও আর কি কি কাজে লাগে সেটাও আমি আলোচনা করব। আসুন, কিডনি স্টোন হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে আমি একটু বুঝিয়ে বলি। কিডনিতে স্টোন হয়ে গেলে, কিডনি স্টোন এমন মারাত্মক নয়, গলব্লাডার স্টোনের মতো মারাত্মক নয়, কিন্তু কিডনিতে স্টোন নিয়ে অনেকে বেশ দিব্যি আছেন, মানে স্টোন আছে কিডনিতে, তারপরে যে ছোটো ছোটো লক্ষণ আছে সেগুলো নিয়েই চলাফেরা করছেন, দীর্ঘদিন থেকে একই অবস্থায় আছেন। তো কি কি হতে পারে আমি বলছি। কোমর ব্যথা, কিডনিতে স্টোন হলে কোমর ব্যথা হয়, মারাত্মক কোমর ব্যথা হতে পারে। এর সাথে প্রস্রাব কম হওয়া বা প্রস্রাবের ইরেগুলারিটি, এগুলো তো থাকবেই। এছাড়া ক্রিয়েটিন লেভেলও বেড়ে যাওয়া, এটাও কম বেশি হতে পারে। হ্যাঁ, হয়তো চূড়ান্তভাবে বাড়েনি, কিন্তু অল্প স্বল্প তো বাড়তে পারে। আচ্ছা, আর কি কি হতে পারে? প্রস্রাবে ব্যথা, কোমর ব্যথা, লিভার ট্রাবলস, গ্যাস হয়ে গেল, কনস্টিপেশন হয়ে গেল, এগুলো চূড়ান্ত আকার, মানে অ্যাসিডিটি, গ্যাস, এটা যেন আর ছাড়তে চায় না, মানে এটা চূড়ান্ত অবস্থা। বুঝতে পারছেন তো? কোনো ওষুধে কাজ করে না, অ্যান্টাসিড অ্যালোপ্যাথিতে খেয়েও কাজ হয় না। আচ্ছা, আর কি কি? নিউরোলজিক পেইন তো জানেন, যে ধরনের নিউরোলজিক পেইন হয় সেই সব হতে পারে, এগুলো রয়েছে। আচ্ছা, ইউরিক অ্যাসিডও বাড়তে পারে, ইউরিক অ্যাসিডও অনেকের বাড়ে। পাটাও ফুলে না, জেনারেলি পা ফোলাটা খুবই কম। জেনারেলি ক্রিয়েটিন লেভেল প্রচণ্ড বেড়ে গেলে এবং ইউরিক অ্যাসিডের সাথে বেড়ে গেলে বা অন্যান্য সমস্ত কিছুর একটা ডিসব্যালেন্স হয়ে গেলে পা ফুলতে পারে। আর পা ফুলা মানে খারাপ লক্ষণ, জানেন তো, তখন জলটাকে বের করে দিতে হয়। তো এগুলোর অ্যালোপ্যাথিতে অনেক ঔষধ আছে যেগুলো দিতে হয়, আর হোমিওপ্যাথিতে যেগুলো আমরা দিয়ে থাকি সেটা তো দিতে হয়। তো সেগুলো দিয়ে অনেকটাই, বললাম না, 50%-এর মতো এই সমস্ত রোগ ব্যাধি থেকে বাঁচা যায়। সুতরাং অবশ্যই ট্রাই করা দরকার। তবে আমি বলবো যে প্রথম দিকে হোমিওপ্যাথি নিয়ে ট্রাই করুন। হোমিওপ্যাথি যদি সুস্থ থাকতে পারেন তাহলে বেস্ট, আর যদি না পারেন তাহলে লাস্টের দিকে অ্যালোপ্যাথিতে দেখান। তবে একটা আশা আছে, সেটা হচ্ছে রোগ ব্যাধি যদি নতুন আকারে থাকে তখন হোমিওপ্যাথি ওষুধ খেলে সেটা বাড়বে না। আমি অনেক রোগী পেয়েছি যাদের ক্রিয়েটিন লেভেল স্টেবল আছে, অর্থাৎ বাড়ছেও না কমছেও না, কিন্তু কিডনি একবার ছোট হয়ে গেলে সেটাকে বড় করা যায় না। কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া অসম্ভব ব্যাপার। আর কিডনি মানে বুঝতে পারছেন তো, দেহের একটা অঙ্গ, 35-40 লক্ষ টাকার দরকার কিডনি ট্রান্সপ্লান্টে, তাও আবার নিজের ফ্যামিলির লোক লাগবে, ফ্যামিলির লোক ছাড়া কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয় না। তো এইসব আকাশ ছোঁয়া ব্যাপার, মানুষের মানে মৃত্যুই অবশ্যম্ভাবী হয়ে দেয়। তো টাকা তো সবার কাছে থাকে না, একমাত্র যারা কোটিপতি বড় লোক তারা হয়তো ট্রাই করতে পারেন ট্রান্সপ্লান্ট, না হলে সম্ভব না। কিডনি স্টোন হলে, বললাম তো, কিডনি স্টোন হলে দিব্যি কিডনি স্টোন নিয়ে অনেকেই আছেন। গ্যাস হচ্ছে, অ্যাসিড হচ্ছে, চূড়ান্ত অবস্থায় নিউরোলজিক পেইন হচ্ছে, প্রস্রাবের ট্রাবলস হচ্ছে, এগুলো নিয়েই চলছেন। তো সেক্ষেত্রে একটা ঔষধ আছে, সেই ওষুধটার নাম হচ্ছে বারবেরিস ভালগারিস। এটার বেশ সুনাম, কেন কি হোমিওপ্যাথিতে বারবেরিস ভালগারিসের ব্যবহার এত বেশি যে বলতে গেলে লিভার ট্রাবলস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্যই খাওয়া যায়। আর আমি বলছিলাম যে পার্টিকুলার কিডনি স্টোনের জন্যই যে শুধু বারবেরিস ভালগারিস, এটা কিন্তু নয়। আপনারা দেখে থাকবেন অনেক লিভার টনিক হোমিওপ্যাথিতে তৈরি হয়, পেটেন্ট যেগুলো, সেগুলোতে বারবেরিস ভালগারিসও পাঞ্চ করা হয়, দেওয়া হয়। কারণ এই ওষুধটাও লিভারের অনেক কিছুর কাজ করে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেমন মনে করেন ডায়াবেটিস। এই ডায়াবেটিসে কিন্তু আপনারা জানেন ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে, টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন প্রোডাকশন প্যানক্রিয়াস করতে পারে না। তো সেক্ষেত্রে বারবেরিস ভালগারিস দেখা গেছে লিভার ট্রাবলসটা ঠিক করে, অনেক সময় ইনসুলিন ক্রিয়েশন করতে পারে, মানে হেল্প করতে পারে, আর সেটার জন্য এটা যথেষ্ট সুনাম আছে। এই জন্য আমি বলবো না যে একেবারে বারবেরিস খেলেই ইনসুলিন তৈরি হয়ে যাবে, সেটা নয়। ইনসুলিন তৈরির জন্য হোমিওপ্যাথিতে ইনসুলিনাম বা ইনসুলিন মাদার টিনচার বা পটেন্সি সবগুলোই আছে, আমরা দুটোই দিয়ে থাকি। সেগুলো খেলেও অনেক সময় ডায়াবেটিস অনেকটাই কমে যায়, আমি দেখেছি। ইনসুলিনও রিপেয়ার হতে দেখা গেছে, হ্যাঁ, লিভার রিপেয়ার হয়ে গিয়ে ইনসুলিন প্রোডাকশন হতেও দেখা গেছে, এরকম বেশ রেকর্ড তৈরি হয়েছে। আমি বলবো বারবেরিস ভালগারিস খেতে পারবেন, অবশ্যই খেতে পারবেন যাদের লিভার ট্রাবলস আছে। আচ্ছা, ইউরিক অ্যাসিডও কমাতে পারে বারবেরিস ভালগারিস,
বুঝতে পেরেছেন? এটা বড় কম কথা নয়। ইউরিক অ্যাসিড যদি কমাতে পারে তাহলে তো পা ফুলা কমে, অনেক কিছুই কমে, আপনারা জানেন। এই সমস্ত কিছু কিন্তু ঔষধ বারবেরিজ ভালগারিস। এছাড়া লিভারের যে কোনো সমস্যা, যে লিভার ট্রাবলস, লিভারের সমস্ত কিছু, কনস্টিপেশন থেকে শুরু করে অ্যাসিড গ্যাস ফর্মেশন, কোমর ব্যথা, এই সমস্ত কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে বারবেরিজ ভালগারিস খাওয়া যেতে পারে। তবে কিডনিতে স্টোন হয়ে গেলে সেই স্টোনটাকে রিমুভ করার জন্য আমি বারবেরিজ ভালগারিসকে বলবো না যে সেটা করতে পারে সামথিং, মানে খুব অল্প পরিমাণেই করে, এবং সেটার সাথে অন্যান্য ওষুধ থাকলে অনেক সময় সাকসেসফুলি অনেকটাই করতে পারে। আচ্ছা, অ্যালোপ্যাথিতে কিডনি স্টোন রিমুভ করা হয় দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে পারকিউটেনাস নেফ্রোলিথোটমি। পারকিউটেনাস নেফ্রোলিথোটমি জেনারেলি টেলিস্কোপিক, যে ছিদ্র করে টেলিস্কোপিক সুচ ফুটিয়ে বাইরে থেকে চোখ দিয়ে দেখে সেটাকে ভেঙে দেওয়া হয়। এটা হচ্ছে একটা গলবাটের মতো, এটা একটা সিস্টেম। আর আরেকটা হচ্ছে শোকওয়েভ লিথোট্রিপসি। শোকওয়েভ লিথোট্রিপসি মানে হাই রেজিনেন্স একটা ওয়েভ শক দেওয়া হয় কিডনিতে, যেটা বেশ মেজর অপারেশন, এবং সেটা দিয়ে ভাঙা হয়, অল্প অল্প করে ভাঙা হয়। মানে একটা পাথরকে ভাঙা, বুঝতে পারছেন তো, ভেতরে পাথরকে ভাঙা মানে শোকওয়েভ, মানে প্রচণ্ড জোর শক্তিশালী একটা ওয়েভ সেখানে আঘাত করে আর সেটা দিয়ে ভাঙা হয়। তো অপারেশনও একটা ব্যাপার, যারা সাহস আছে, টাকা আছে, তারা অপারেশন করতে পারেন, অপারেশন করেও এটা থেকে মুক্ত হওয়া যায়। তবে জেনারেলি আমি দেখেছি ম্যাক্সিমাম নেফ্রোলজিস্ট কিডনিতে স্টোন থাকলেও চট করে অপারেশনের দিকে যান না। অন্যান্য ট্রাবলসগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে ওই স্টোন থাকলেও এমন কিছু হয় না। তবে মেজর ক্ষেত্রে যদি দেখা যায় পেইন ক্রিয়েশন হচ্ছে, প্রস্রাবে বাধাবিঘ্ন আসছে, পা ফুলে যাচ্ছে, বা অন্যান্য সমস্যা মারাত্মক দেখা দিয়েছে যেটা স্টোন থেকে বেশিরভাগ হয়ে থাকে, তখন সেটাকে রিমুভ করার জন্য পরামর্শ দিয়ে থাকে এবং সেটা করা হয়ে থাকে। যাই হোক, এই সমস্ত ক্ষেত্রে বারবেরিজ ভালগারিস খাওয়া যেতে পারে। এখন কিছু বাধা নিষেধ আছে। আমি যেটা বলছি, বারবেরিজ ভালগারিসকে সবাই খেতে পারেন না, পারেন না। গর্ভবতী মহিলারা যদি খান মিসক্যারেজ হয়ে যাবে, অর্থাৎ মিস হয়ে যাবে, বাচ্চা নষ্ট হতে পারে, গেল একটা। এছাড়া অতিরিক্ত যদি কেউ না বুঝে খান তাহলে রক্ত জমাট বাঁধবে না, অর্থাৎ ব্লাডের শ্বেতকণিকা বেড়ে যাবে, ইউসোনেফিল বেড়ে যাবে। ইউসোনেফিল বেড়ে গেলে কী হয় জানেন তো? শ্বাসকষ্ট হতে পারে, রক্ত জমাট বাঁধবে না, ব্লিডিং হবে। ব্লিডিং কোনো জায়গায় কেটে গেল, ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ হবে না। ইনসুলিন বেড়ে গেলে ব্লিডিং বন্ধ, কারণ রক্ত শ্বেতকণিকা যদি কম থাকে তবেই রক্ত জমাট বাঁধবে, আদারওয়াইজ বাঁধবে না। ওটা যদি বেড়ে যায় বাঁধবে না, পাতলা, রক্ত পাতলা হয়ে যাবে, বুঝতে পারছেন তো? অতিরিক্ত যেটা দেখা গেছে, অতিরিক্ত বারবেরিজ ভালগারিস না বুঝে যদি খান তাহলে ইনসুলিন বাড়তে পারে, এবং শ্বেতকণিকা বেড়ে গেলে ব্লিডিং বন্ধ হবে না। তো সার্জারির ক্ষেত্রে এই জন্যে বারবেরিজ, আফটার সার্জারি বারবেরিজ ভালগারিস খাওয়া নিষেধ করা হয়। এরকমই রক্ত বন্ধ করা যাবে না, ওই সময় ক্লটিংয়ের দরকার, ব্লাড ক্লটিং মেজর ব্যাপার, সুতরাং ওইটা বুঝে খেতে হবে।